মেনু থমকে যায়। সে বুঝতে পারে না তার ভাইজান কেন এমন কথা বলছে। গাড়ি ঘুরিয়ে তাকে মেহেরাজের দিকে বলে। কেন ভাইজান? আজ মেহেরাজ উত্তেজিত হয়ে বলে, আমি আজ তোকেও নিয়ে ঢাকা চলে যাব। ঢাকা থেকে টিকিট কেটে কয়েকদিনের জন্য জর্ডান যাব, কয়েকদিনের জন্য, যাতে ওই এহসান আর তোর ধারে কাছে না আসে। মেনুর বুক ধক করে উঠছে। তার মানে সে আর এহসানকে দেখতে পাবে না, সত্যি এহসানের সাক্ষাৎ পাবে না। সে এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়ে, খুন খুন হয়ে উঠছে। এবার সে আর এহসানকে কাছে পাবে না। তবে সে নিজের পরিবারের কাছেও থাকবে না। মাথা নাড়িয়ে বলে, আর তার আর কিছু বলার নেই এখন। যদি সে বলে সে যাবে না, তো তার পরিবারের লোক কষ্ট পাবে। আর তার কাছে এহসান আগে নয়, তার পরিবার আগে, তার বাপ দাদা ভাই আগে। সে এক পায়ে রাজি মেহেরাজের কথা। রাত 10টা। গাড়িতে এহসান, জয়নাল, হাসিব আর 3জন ছোট্ট তালুকদার বাড়ির দিকে রওনা হয়েছে। তাদের উদ্দেশ্য মেনুরকে নিয়ে বাড়ি ফেরা। হাসপাতালে ফোনে খবর পেয়েছে যে মেহেরাজ বাড়ি ফিরে গেছে এবং সবাই থাকার জন্য এহসান ফোন বন্ধ রেখেছিল। ফোন করে যখন এহসান কাহিনীটি শুনতে পেল, তার বুকের মধ্যে একটা অজানা চাপ অনুভব হলো। তার নারী আবারও বিশ্বাসঘাতকতা করেছে এমনটি তার মনে হতে থাকলো। রাগে এহসানের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে। সবার থেকে গাড়ি নিয়ে ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হলো। তখনই হঠাৎ এহসানের ফোনে একটা ভিডিও আসে। প্রথমে সে পাত্তা না দিল, কিছুক্ষণ পরে অচেনা নাম্বার দেখে তার মনে একটা অস্থিরতা চলে আসে। তাই সে ভিডিওটি চালু করে। ভিডিও চালু হতেই তার শরীর থেকে রক্ত যেন সরে গেল। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মেয়ে আর ছেলেকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিছু মুহূর্ত পরেই এহসান বুঝতে পারে এই নারী আর কেউ নয়, তারই আপন নারী আর তার ভাই মেহেরাজ। মেহেরাজ বাড়ির সবার থেকে বিদায় নিয়ে মেনুরকে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। গাড়ির গতি স্থির। সিলেট এয়ারপোর্টে রোডের কাছাকাছি আসতে কয়েকজন গার্ড তাদের পথ রোধ করে দাঁড়ায়। মেহেরাজ রাগে ফুঁসে গাড়ি থেকে বের হতে, এতে মেনুর প্রথমে ভয় পায় না। সে ভাবে হয়তো এহসানের কাজ, আর এহসান যাই হোক তার ক্ষতি করবে না। যদি সে এহসানের হাতে পায়ে ধরে তাহলে হয়তো মেহেরাজেরও কিছু করবে না। কিন্তু সে ভুল। ওরা গার্ডদের কেউ নয়, ওরা ছিল অন্য কেউ, রাসেলের লোক। তবে বোকা মেহনুর এখনো এ সম্পর্কে অবগত নয়। দুজন নারী গার্ড তাকে শক্ত করে ধরে নিয়ে ওকে গাড়ির থেকে বের করে অন্য গাড়িতে জোর করে উঠে যায়। মেহেরাজ প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু শক্ত হাতে ওকে বেঁধে ফেলে। গাড়িতে প্রবেশ করানো হয়। মেহনুর এখনো ভয় করছে না। সে এখনো মনে করছে এটা এহসানের কাজ, তাই একটুও ভয় করছে না। ওদের দুজনকে একটা পুরনো গুদামের উঠানে নামানো হয়। সেখানে লোহার চেয়ার, ভাঙাচোরা কাঠের বক্স আর আবর্জনার স্তূপ। আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রাসেল, এক কদর্য হাসি মুখে। মেনুরের ধারণা তার সামনে স্পষ্ট ভুল প্রমাণ হয়। মেনুরের ভয় কলেজে শুকিয়ে আসছে। এরা কারা, কেন এমন করছে? সে তো মনে করেছিল এটা এহসানের কাজ, কিন্তু এটা তো ভুল। রাসেলকে মেহেরাজ চিনে, ওদের পুরো পরিবারকে চিনে। মেহেরাজ রাগে গর্জে উঠে বলে, রাসেল, তোদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব। রাসেল বিশ্রীভাবে হেসে বলে, অবশ্যই তোদের ছাড়বো, তবে তার আগে আমার কিছু কাজ হাসিল করতে হবে। মেহেরাজ চেয়ার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, হাত পা বাঁধা, কিন্তু চোখে আগুন। কি কাজ হাসিল করতে চাস তুই? রাসেল এক পাশে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে তাকিয়ে ইশারা করলো। সঙ্গে সঙ্গে লোকটি এগিয়ে এসে মেহেরাজের কাঁধে কিছু একটা পুশ করলো। কয়েক মুহূর্তের মধ্যে মেহেরাজের চোখ অন্ধকার নেমে এলো। সে জ্ঞান হারিয়ে ফেলো। মেনুর আতঙ্কে ছটফট করতে লাগলো। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। আমার ভাইজানকে কি করছেন? দয়া করে এমন করবেন না। কিন্তু এসব বলতে পারবে না। এরা পরপুরুষ। যদি এখানে এহসান থাকতো তো সে চিৎকার করতো, কিন্তু এখানে এহসান নেই। এহসান থাকলে সে চিৎকার করতো, প্রাণপণে গলা ফাটিয়ে, প্রয়োজনে গালাগালিও করতো, কান্নাও করতো। সেই সময় এহসান ঠিকই তার বুকে জড়িয়ে ধরে বলতো, তুমি এভাবে কাঁদলে আমার অন্তরও কেঁদে ওঠে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। এখানে কেউ তাকে বাঁচাতে আসবে না। মেনুর ভয় জড়সড়ে বসে আছে। কি হবে, কি করবে, কেন হচ্ছে? কেনই বা তার সাথে সবসময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে? কেন এত নির্মম পরিস্থিতির শিকার হয় সে? ঠিক তখনই
এক লোক এসে এসে বলে, এহসান তালুকদারের বউ কথা বলতে পারে নাকি ভাই? জি ভাইজান আছে। মা, মেনুরের বুক থক করে উঠে আরেকজন যোগ দেয়। মেয়ে তো হাফেজা, পরপুরুষের সামনে গলা তোলে না। আরেকজন ঘৃণ্য হাসি দিয়ে বলে, তাই নাকি? তাহলে গলায় নয়, মুখ দেখে নেন। কথাটা শুনে মেনুর আতকে উঠে, তার শরীর কেঁপে উঠে, হাত পা শক্ত হয়ে আসে। কিন্তু রাসেল ধমক দিয়ে বলে, যেমন আছে তেমনই রাখ। জামাই না এলে শুধু মুখ কেন, সারা শরীরও দেখা যাবে। মেনুর চোখে পানি জমে আসে। সে চিৎকার করতে পারে না, দৌড়তে পারে না, প্রতিরোধ করতে পারে না। একটাই নাম তার হৃদয় গহীন থেকে বেরিয়ে আসে। আল্লাহ সে কাঁপতে কাঁপতে মনে মনে দোয়া করতে থাকে, এদিকে রক্ষা করুন মাবুদ, যদি আপনার রহম না হয় তাহলে আমি শেষ। এহসান এই ভিডিও দেখে এহসান স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে কি? মেহিনুর ওখানে কি করছে? রাসেলের কাছে কিভাবে কি করে? তখনই এহসানের মোবাইলে ফোন আসে। এহসান দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে ফোনটা ধরে। ফোন ধরতে ওপাশ থেকে একজন বিশ্রী হাসি দিয়ে বলে, হাসান তালুকদার, কেমন দিলাম? ভালো লেগেছে নাকি? এহসান দত চেপে বলে, রাসেল, তুই তো সীমা ভুলে যাচ্ছিস। সাহস বেশি দেখে ফেলছিস। রাসেল এতে আরো বিশ্রীভাবে হেসে বলে, সাহস তো করতে চাইনি, কিন্তু তুই সাহস করতে বাধ্য করেছিস। কিছুদিনের মধ্যেই আমার দুই ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। আমার ভাইটা দেশ থেকে চলে গিয়েও নিস্তার পায়নি। এহসান দাঁত চেপে বলে, রাসেল তোর যা শত্রুতা আমার সাথে, আমার নারীকে কেন এতে টানলি? বিশ্রী হাসি দিয়ে বলে, তোর দুর্বলতাই তো আমার সফলতা। এহসান নিজের রাগ সামলিয়ে বলে। কি চাস তুই? রাসেল মেনুর দিকে এক পলক তাকে ফোনে বলে, তোকে চাই, তুই শুধু একা চলে আয়, আর তোকে মেরে আমি নিজের ক্ষোভ মিটিয়ে নিব। আর নইলে এহসান বাজখাই গলায় বলে। রাসেল নইলে কি? শয়তানের বাচ্চা, কি করবি রে তুই? বিশ্রী হেসে বলে, তারপর নইলে তোর নারীর ছোট্ট শরীর আমার শরীরের সাথে মিশে যাবে। মা বোন আমাদেরও আছে, তাই এখনো কিছু করিনি। কিন্তু 1.5 ঘন্টার মধ্যে না আসিস তো তোর নারীর মৃত্যু আমার হাতে, তবে ইজ্জত ছাড়া। তাই চুপচাপ আমার আগের রাস্তায় চলে আয়। আবার হুমকি দিয়ে বলে, সাবধান, কোনো চালাকি যেন না হয়। এই বলে রাসেল ফোন কেটে দেয়। এহসানের রাগে শরীর জ্বলতে থাকে। হাসিব, জয়নাল ও সবাই শুনছে। এহসান অস্থির গলায় বলে, তোরা যা করার কর, আমি যাচ্ছি ওখানে। হাসিব আর জয়নাল বলে, ভাইজান আপনি যান, আমরা ব্যবস্থা করছি। এই বলে দুজন গাড়ি থেকে নেমে পড়ে। এহসান হন্তদন্ত হয়ে গাড়ি চালু করে, উদ্দেশ্য রাসেলের আগের আস্তানায়। এহসান রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, নিজের উপর রাগ হচ্ছে। কেন সে মেনুরকে একা রেখে আসতে গেল ওই কাপুরুষদের কাছে? আর কেনই বা সে বিশ্বাস করতে গেল নিজের নারীকে? এই নির্বাচনে দাঁড়িয়ে পড়েছে আরেক মহা ঝামেলা। রাতে ঘুম হারাম হয়েছে, এর উপরে এই বেয়াদ্দপ নারী বেয়াদ্দপি। এহসান গাড়ি চালাতে চালাতে হাসিবকে ফোন দেয় আর বলে দেয়, আজকের জনসভার নিরাপত্তার জন্য যে থাই স্নাইপারগুলো এনেছি ওগুলোকেই পাঠিয়ে দে ভাই। পরিস্থিতি ঠিক লাগছে না। ওখানে আমার বেগম আছে, কি থেকে কি হয়ে যাবে, রাগে না কি করে ফেলি। হাসিব উত্তর দেয়, আচ্ছা ভাইজান, 10 মিনিটেই সব হয়ে যাবে ইনশাআল্লাহ। মেনুর ভয়ে কুকরি উঠেছে। সব তার দোষ। যদি সে বিশ্বাসঘাতকের মতো না চলে যেত তবে এমন কিছুই হতো না। তার কারণে হয়তো আজ তার ভাই যেন মারা যাবে। আচ্ছা, এহসান কি আসবে ওকে বাঁচাতে? না, আসবে না, নিশ্চয় আসবে না। কারণ এহসান তাকে বলেছিল একদিন যে যারা তাকে দোয়া দেয় তাদের সে ঘৃণা করে। আচ্ছা, তাহলে কি মেনুরকেও সে ঘৃণা করবে? এখন এতক্ষণে হয়তো এহসান জেনেই গেছে সে পালিয়েছে তার থেকে। মেনু দীর্ঘশ্বাস ফেলে, ভাবে, আল্লাহর হাতে সব। আমার রব নিশ্চয়ই এমন কিছু আমার সাথে করবেন না। কিছু মুহূর্তও পার হয়, মেনুর ভয় লাগতে শুরু করে। যদি এহসান না আসে তো তাকে নিশ্চয়ই এই পশুগুলো মেরে ফেলবে, সাথে তার ভাইটাকেও। মেয়েরাজের এখনো অব্দি জ্ঞান আসেনি, অচেতন হয়ে আছে, চেয়ারের সঙ্গে বাধা রয়েছে। মেনুরের অজর চোখ দিয়ে পানি পড়াচ্ছে। এক ভয়াবহ মৃত্যুর সামনে দেখতে পাচ্ছে। নিজের সব হারিয়ে মরে যাওয়ার দৃশ্য যেন তার চোখের সামনে স্পষ্ট ভাসছে।
সব শেষ হয়ে যাচ্ছে, কলেজে ছিঁড়ে যাচ্ছে কষ্টে, তবুও কিন্তু কিছু করতে পারছে না। এহসান যদি তার সাথে এমন কিছু করতো তো চিৎকার করতো, গালি দিত, প্রয়োজনে কামড় দিত, তবে এতটা ভয় পেত না। এহসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতো, কিন্তু এখন এটা কেবল স্বপ্নেই মানায়। এহসান আসবে না এখানে, আর তার এহসানের বুকে মাথা রাখা হবে না, চিরতরে হারিয়ে যাবে তার অস্তিত্ব। এহসানের মুখটাও হয়তো আর দেখতে পাবে না। কেন জানি বিবেক যেটা ফেটে যাচ্ছে, ভেতরে শুকিয়ে আসছে। এই ভয়ঙ্কর মুহূর্ত এসেও তো আপনজনদের কথা আসলেও যাকে সবচেয়ে বেশি ঘৃণা করে, কেন জানে তার জন্য ভেতরটা ফেটে যাচ্ছে, তার বুকে মাথা রাখার জন্য প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এহসান গাড়ি নিয়ে পৌঁছায় সেই জায়গায়। এহসান গাড়ি থেকে নামতে দুটো লোক তাকে গেটের দিকে নিয়ে আসে। এহসানকে গেটের দিকে আসতে দেখে মেনুর অবিশ্বাসের চোখে সেই দিকে তাকিয়ে রয়। মনে হয় হাতে চাঁদ পাওয়ার মতো কিছু দেখেছে সে। মেনুরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তার মতো বিশ্বাসঘাতক নারীর জন্য এহসান নিজের জানের মায়া ছেড়ে দিয়েছে। রাসেল বিশ্রী হেসে এহসানের দিকে তাকিয়ে বলে, এসে গেছিস। আমি জানতাম তুই আসবি, কারণ তোর বউ তো তোর আত্মা। এহসান এক পলক তাকায় মেহনুরের দিকে, চোখে অগ্নি অথচ মুখভঙ্গি স্থির। এরপর রাসেলের দিকে চোখ তুলে ঠান্ডা গলায় বলে, আমার নারীকে ছেড়ে দে, আমার সাথে যা করার কর। রাসেল একটা পিস্তল হাতে নিয়ে এহসানের চারপাশে ধীরে গতিতে হাঁটতে থাকে, হেসে বলে, তুই তোর নারীকে এত ভালোবাসিস যে নিজের প্রাণটা অব্দি দিয়ে দিচ্ছিস। কি প্রেম! এহসানের কপালে রগ ফুলে উঠে, রাগে চোখ দুটি দপদপ করছে, কিন্তু নিজেকে শান্ত রেখে বলে, রাসেল তোর এসব জানার দরকার নেই, তুই যা করার আমাকে কর। আমার নারী ওর ভাইকে ছেড়ে দে, আমাকে মেরে দে। তার ছেলে হাসি দিয়ে বলে, এই দিনটার জন্য আমি কত টাকা উড়িয়েছি, কত পরিকল্পনা করেছি। আমার দুই ভাই মরেও গেল, কিন্তু তোকে কেউ মারতে পারলো না। অথচ আজ একটা তুচ্ছ মেয়ে ছেলে কারণে তুই নিজেকে আমার হাতে তুলে দিলি। বুঝতেও পারিনি এমন দিন আসবে। এহসান দাঁত চেপে বলে, যা বলার আমায় বল। আমার নারীর নামে একটা বাজে কথা বললে জিভ ছিঁড়ে ফেলবো। রাসেল আবারও কদর্য হাসিতে ফেটে পড়ে। এহসান ও আচ্ছা, এখনো এত সাহস দেখাচ্ছিস? তোকে সামনে বসিয়ে না হয় তোর নারীকে শেষ করে দেই, তো বিশ্রী হবে। হ্যাঁ, শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল, মাটির নিচ থেকে যেন আগুন বেরিয়ে আসছে, কিন্তু নিজেকে সামলে নেয়, কারণ তার বেয়াদব নারী, তার প্রাণ এখনো ওদের হাতে বন্দি। যদি কিছু করে ফেলে, তাই নিজেকে সামলিয়ে নেয়। রাসেল আবার বলে, শেষ ইচ্ছে আছে তোর, থাকলে বলে ফেল, কারণ তোকে ভয়ঙ্কর ভাবে মারবো। এহসান রাসেলের কথা মেনুর দিকে তাকায়, চোখে গভীর এক মায়া, যেন সে পৃথিবীর সব কিছু ভুলে গেছে। মেনুরের বুক ধক করে উঠছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও কিভাবে এই পুরুষ এত ভালোবাসার দৃষ্টি দিতে পারে, অথচ সে তো ওকে দেখতেই পাচ্ছে না, পারবে বা কি করে? তার শরীর যে ঢাকা। এহসান মেনুরের দিকে তাকে গভীর গলায় বলে, আমার নারীকে কিছু মুহূর্ত জড়িয়ে ধরতে চাই। মেনুর আরো অবাক হয়ে যায়। মৃত্যুর আগে এই কেমন শেষ ইচ্ছে? তার মনে হচ্ছে যদি এহসান মরে যায়, তবে কি আর কখনো মেনুর তার পাপিষ্ঠ বুকের উপর মাথা রাখা হবে না? আর কি কেউ কোনোদিন তাকে বেগম ভালোবাসি তোমায় বলে বলবে না? আর কেউ কি জোর করে জড়িয়ে ধরবে না? মেনুর কি সত্যি এহসানকে হারিয়ে ফেলবে? সত্যি কি? না না, আল্লাহ তো আছেন। রাসেল এবার হাসতে হাসতে বলে, সত্যি তোর মতো সিংহ ভেজা বিড়ালের মতো হয়েছে, তাও একটা তুচ্ছ মেয়ের জন্য। এহসান এবার ধমকে উঠছে, আমার নারী তুচ্ছ নয়, আমার নারী আমার দুনিয়া। রাসেল একটা নারী গার্ডকে ইশারা করে বলে, ওর নারীর বাঁধন ছেড়ে দাও, শেষবারের মতো জড়িয়ে ধরুক, তারপর তোর গলাও কেটে ফেলবো। মহিলা গার্ড এসে মেনুরের বাঁধন খুলে দিল। মেনুর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পা অবশ্যই গেছে। ফের বসে পড়ে। কয়েক মুহূর্ত পরে উঠে এহসানের দিকে এগিয়ে আসে। তার মাথায় শুধু একটাই ভাবনা, আমার পাপিষ্ঠ পুরুষ আমার জন্য যদি মরে যান, তবে আমি কেমন করে বাঁচবো? এই অপরাধ বোধ নিয়ে আমি বাঁচতে পারবো? সত্যি কি বাঁচতে পারবো এই পাপিষ্ঠ পুরুষের মৃত্যুর কারণ হয়ে? এহসানের সামনে দাঁড়াতে এহসান নিরলস চোখে ওর পানে তাকায়। মেনুরের দিকে তাকিয়ে মেনুর তাকিয়ে থাকে মারাত্মক সৌন্দর্য ঘেরা নিজের পাপিষ্ঠ পুরুষের পানে। এহসান
মেহনুরকে মলিন কঞ্চে বলে। জড়িয়ে ধরবি একবার, বেয়াদব নারী আমায়। মেহনুর ছলছল চোখে তাকায় এক পলক। এহসানের পানে অনেক সময় হলে হয়তো সে রেগে যেত, তর্ক করতো, কিন্তু এখন বুকটা শুধু কেঁপে উঠেছে। কান্না চেপে ফিসফিস করে বলে, হ্যাঁ ধরবো। সব সময় তো আপনি আঁকড়ে ধরেন আমায়, আজ না হয় আমি আঁকড়ে ধরলাম আপনায়। বলে ঝাঁপিয়ে পড়ে এহসানকে জড়িয়ে ধরে মেহনুর। এহসানের পিঠের চাদর আর পাঞ্জাবি খামচাদের বিড়ালের মতো খাপটি মেরে মাথা রাখে তার বুকের উপর। মেহনুর ভাবছে এটা হয়তো শেষ। এহসান মৃদু হেসে মনে মনে বলে, একটু হলে অনুভব করো তুমি নিজের অস্তিত্ব হারানোর ভয়ের অনুভূতি ঠিক কতটা ভয়ানক। মেহনুরের মাথা তুলে এহসানের মুখশ্রী পানে তাকিয়ে বলে, ওরা কি সত্যি আপনাকে মেরে ফেলবে? আমি কি আর কোনোদিন আপনার বুকে মাথা রাখতে পারবো না? এহসান মনির গলায় বলে। না, পারবি না, এটাই শেষ। মেহনুর কলিজা ধক করে উঠে। ওদের বলবেন আপনার সঙ্গে আমাকেও যেন মেরে ফেলে। এহসানের বুক কেঁপে ওঠে। এই মেয়ে কি বলছে? সে মেহনুরকে নিজের দুই হাতে দিয়ে আগলে নেয়, অতঃপর মেহনুরের কপালে হিজাবের উপরে নিজের ঠোঁট ছুঁয়ে পড়ে। তোমার জন্য প্রাণ দিচ্ছি আমি, কারণ তুমি বাঁচবে বলে, বুঝলে আমার বোকা নারী। মেহনুর ফিসফিস করে পড়ে, আপনি আমার মতো বিশ্বাসঘাতক নারীর জন্য কেন নিজের প্রাণ দিচ্ছেন? এহসান মৃদু হিসে বলে, সে তুই যাই হোস, দিন শেষে তো তুই আমারই এক পবিত্র অস্তিত্ব। তাই নিজের পবিত্র অস্তিত্বকে বাঁচানোর জন্য না হয় নিজের পাপী অস্তিত্বকে উৎসর্গ করলাম। ঠিক তখনই রাসেল বিকট গলা ছিঁচিয়ে ওঠে, হাই, তোদের ফিসফিসানি বন্ধ কর আর এহসানকে বেঁধে ফেল, মৃত্যুর জন্য তৈরি কর। মেহনুর এই চিৎকারে ভয়ে এহসানকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে, কান্না করতে করতে বলে, আপনাকে নিয়ে যেতে দিব না, যাবেন না, আপনি চলে যান। আমি মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নিজের প্রাণ আমার জন্য শেষ করবেন না। এহসান কিছু বলে না, মুচকি হেসে মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, মায়ায় জড়িয়ে গেছো তুমি, ভয়ঙ্করভাবে জড়িয়ে গেছো তুমি এই পাপিষ্ঠ পুরুষের মায়ায়। হঠাৎই চারিদিকে হেলিকপ্টারের গর্জন শোনা যায়, যেন বিশাল আকাশের বুকে বাজ পাখির মতন প্রতিধ্বনি হচ্ছে, যেন মাটিতে গভীর শীতলতা সৃষ্টি করেছে। রাসেল আর তার লোকজন দ্রুত আকাশের দিকে চোখ ফিরিয়ে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। এই এলাকায় তাদের জটিল পরিকল্পনার জায়গায়, এখানে তো কিছু ঘটার কথা ছিল না, কিন্তু তারপরে এক পলক সময়ের মধ্যে দুটি হেলিকপ্টার থেকে তীব্র আলোর ঝলক, তার সাথে গুলির শব্দে পুরো এলাকা কাঁপতে শুরু করে। সেই গুলি যেন ঠিক নিশানা করে একে একে রাসেলের প্রতিটি লোকের মাথায় আঘাত করে। সঠিক নিশানা সুনিপুণ দক্ষতায় মুহূর্তের মধ্যে রাসেলের দলটি মাটিতে লুটিয়ে পড়ে। মেহনুর গুলির শব্দ শুনে ভয় পেয়ে উঠছে, মনে হয় যেন কেউ এহসানকে লক্ষ্য করে গুলি করছে। সে এক মুহূর্ত না ভেবে আরো শক্ত করে এহসানকে জড়িয়ে ধরে, যেন তার শরীরের মধ্যে সুরক্ষা পেতে পারে। তার মনে একটাই ভাবনা, যদি এহসানকে গুলি করে ফেলে তবে অন্তত তার নিজের শরীরও তা ভাগ করে নিতে পারবে। এহসান চলে যাবে তারা পরকালে যদি এমন কিছু ঘটে, কিন্তু ঘটে সম্পূর্ণ অন্য কিছু। রাসেল হতভম্ব হয়ে চারপাশ তাকিয়েছে, তার চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। এই কি ঘটেছে? রাতের এই অন্ধকারে এত নিখুঁত নিশানা উপরের দিকে তুলে ফেলা, এমনটা তার পরিকল্পনা ছিল না। ঠিক তখনই এহসানের লোকজন গাড়ি নিয়ে গুদামের বিশাল উঠোনে ঢুকে পড়ে। তাদের পেছনে বিশাল সাইরেন শব্দ, দৃঢ় পদক্ষেপ আর ঝকঝকে কালো গাড়ি। সবাই এক সুরে এগিয়ে আসছে, মাথা নিচু, চোখে সন্তোষের ঝলক। প্রস্তুত হয়ে এহসান এক দৃষ্টিতে রাসেলকে দেখে, কণ্ঠে কোনো রাগ নেই, বরং চিরন্তন শীতলতা। এখন কি বলবি কুত্তার বাচ্চা? প্রস্তুত হ এক ভয়ঙ্কর মৃত্যুর জন্য। গুদামের ভেতরে থমথমে নীরবতা, বাতাসে ভেসে আসছে পোড়া বারুদের গন্ধ। মেঝেতে ছড়িয়ে থাকা লাশের মাঝে দাঁড়িয়ে আছে একদল পুরুষ, নিস্তব্ধ, তবে তাদের চোখে আগুন জ্বলছে, যারা কিনা এহসানেরই লোক। এহসান দাঁড়িয়ে আছে রাগে, ওর হাত পা এক প্রকার কামড়াচ্ছে, পায়ের তালু অবধি জ্বলছে রাগে। রাগে কপালের রগ মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এতটা রাগ হচ্ছে তার। রাসেল একমাত্র জীবিত, তবে সে এখনো বোকার মতো চারিপাশে তাকিয়ে আছে। তার চোখে ভয়, শরীর কাঁপছে। সব লোক তার মরে গেছে, একটু বেঁচে নেই। এহসান
চুপচাপ দাঁড়িয়ে রাসেলের দিকে তাকিয়ে আছে আর ওকে এইভাবে কিভাবে মারবে তাই ভাবছে। তারপর এক ইশারায় হাসিব ও জয়নালকে নির্দেশ দিল রাসেলকে চেয়ারের সাথে বেঁধে ফেলতে। রাসেল ছটফট করতে লাগলো, চিৎকার করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এহসান, দয়া করে আমাকে সহজে মেরে ফেল। আমি ভয়ঙ্করভাবে মরতে চাই না, দয়া করে এহসান। মিনুর এতক্ষণ চুপচাপ ধরে ছিল, সে বুঝতে পেরেছে কি হচ্ছে, তবুও নিজেকে অস্বস্তিতে এহসানের বুকে লুকিয়ে রেখেছে। যেন এই ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন মুখোমুখি হতে চায় না সে। এহসান এবার ধীরে ধীরে মিনুরকে নিজের থেকে সরিয়ে নেয়, দুহাত তুলে আপন নারীর কাঁধে রাখে এবং চোখে আশ্বাসে ছিঁড়ে কেনে বলে, চিন্তা করিস না, হায়াত আছে বলেই বেঁচে আছি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে নিয়েই থাকবো। তারপর এক পলক মিনুর চোখে তাকিয়ে নিয়ে সামনে ইশারা করলো জয়নালকে। জয়নাল কিছু একটা বুঝে গাড়ির দিকে গেল। মেনুর জানে এখন কি হবে, হয়তো ভয়ঙ্কর ভাবে রাসেলকে মারবে। মেনুর এহসানের বাহুই কাঁপা কাঁপা হাতে হাত রেখে আর কাঁপা গলায় ফিসফিসিয়ে বলে, মারবেন না আর কাউকে, বাড়িতে চলুন। এহসান মৃদু হেসে মেনুর মাথায় হাত রেখে বলে, মারবো না, শুধু ওর প্রাপ্য শাস্তিটা দিব। জয়নাল গাড়ির ভেতর থেকে একখানা তীক্ষ্ণ ছুরি নিয়ে আসে এবং তা এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান ছুরিটা হাতে এলো, তার ছোটে কোণে উদাস হাসে, চোখে তাচ্ছিল্য। একবার ছুরির দিকে তাকালো, একবার রাসেলের দিকে তাকালো, অতঃপর মেনুরের কপালে গভীরভাবে কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে নেয়। এই সময় সবাই চোখ নিচুই করে নেয়। এহসান নিজের নারীকে আরো একবার জাপটে ধরে নিজের বুকের সাথে। কিছু মুহূর্ত পর এহসান মেনুরকে ছেড়ে এগিয়ে যায় রাসেলের দিকে। রাসেল এবার কুকড়ে উঠছে, কারণ সে তো জানে তার মৃত্যু আসন্ন। এহসান সামনের দিকে এগিয়ে যায়, রাসেলের কাঁধে হাত রেখে ঝুঁকে ফিসফিস করে বলে, একজন আমার নারীকে একজন হারাম পুরুষ ইচ্ছে করে দেখেছিল বলে আমি এহসান তার চোখ কলিজা ছিঁড়ে নিয়েছি। আর তোকে কিভাবে সহজ মৃত্যু, যেখানে তুমি আমার প্রাণ, আমার আত্মা, আমার দুনিয়াকে কলঙ্কিত করতে চেয়েছিস, তোকে সহজে মেরে ফেললে বেচারা ওই হারাম পুরুষটার সাথে অবিচার হবে। বলেই হাসিবকে ইশারা করতে হাসিব রাসেলের চুল মুঠো করে ধরে দিলটা যাতে তার গলা উন্মুক্ত হয় এহসানের সামনে। রাসেল চিৎকার করে উঠছে। এহসান ছুরিটা ভালো করে একবার দেখে নেয় এপাশ ওপাশ, তারপর দাঁত চেপে এক ঝটকায় ছুরিটা তুলে বসিয়ে দেয় রাসেলের পুরুষাঙ্গে। এতে রাসেলের মুখ দিয়ে প্রচন্ড আর্তনাদ বেরিয়ে আসে, জিভ বেরিয়ে এলো তীব্র যন্ত্রণায়, মনে হচ্ছে এই প্রাণটাই গেল। রাসেলের জিভ বেরিয়ে আসতে দেখে এহসান এবার নিজের বা হাত দিয়ে সেই জিভ চেপে ধরলো, তারপর তাতে দত চেপে নিজের শরীরে যত শক্তি আছে তা দিয়ে টেনে ছিঁড়ে আনলো সেই জিভখানা, যেই জিভ দিয়ে তার নারীকে কলঙ্কিত করার কথা উচ্চারণ করা হয়েছিল। ওর জিভ হাতে নিয়ে চিৎকার করে বলে উঠল, এই জিভ দিয়ে তুই আমার নারীর সম্মান নষ্ট করবার কথা বলেছিলি, তাই তোর এই জিভই ছিঁড়ে দিলাম, কুকুরের বাচ্চা। ওর মুখ রক্ত গড়িয়ে পড়ছে, রাসেল কাঁপছে, আর্তনাদ করছে, কিন্তু এই এহসান নির্লিপ্ত। ওর মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, রাসেলের কাঁপছে, আর্তনাদ করছে, কিন্তু এহসান নির্লিপ্ত। রাসেলের গলা দিয়ে ফেটে রক্ত পড়ছে, এখন শুধু মৃত্যুর পালা। চিৎকার অবধি করতে পারছে না, আর না পারছে নড়তে। রাসেল তখন নিঃশ্বাস নিচ্ছিল, তবে তার প্রাণ এখন উঠবে করছে। এহসান এবার হাতে ছুরিটা দিয়ে রাসেলের গলার চামড়ায় বসিয়ে দিল আর ধীর গতিতে গলার চামড়া কেটে ফেলতে লাগলো। রাসেল ছটফট করছে, গলা দিয়ে অদ্ভুত গোঙানির শব্দ বের হচ্ছে, কিন্তু কিছু করতে পারছে না, বলতে পারছে না। যখন তার গলার চামড়া পুরোপুরি ছিঁড়ে খসে পড়েছে, তখন এহসান হাতের আঙুল ঢুকিয়ে দিল তার গলার ভিতরে। কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ দাঁত চেপে কণ্ঠনালীতে এক টানে ছিঁড়ে বের করে আনলো। এতক্ষণে রাসেল মারা গেছে, তার প্রাণ বিদায় নিছে। সবাই এই দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেললো। মেনুর পেছনে হেলে পড়লো, বুক ধক করছে। এতটা ভয়ঙ্কর কিছু সে জীবনে দেখেনি। তার পেটের ভেতরে মোচড় দিয়ে উঠলো, সে বমি করে দিবে এমন অবস্থা। এতক্ষণ এই বিভৎসতা পাথরের ন্যায় দাঁড়িয়ে দেখছিল এহসানের রাসেলের ছিঁড়ে আনা গলার জিভ, রগ আর কঞ্চনালী হাতে তুলে নিয়ে বিকট
এক হাসি দিয়ে বলে, এই গলা দিয়ে তুই আমার নারীকে বাজে কথা বলেছিলি, তাই এই গলায় আমি রাখলাম না তোর। কিন্তু এ তো এহসানের রাগ কমেনি, তাই ধর চেপে বলে। আসিফ, কুড়াল দে। হাসিব সাথে সাথে দৌড়ে গিয়ে গাড়ি থেকে কুড়াল নিয়ে এলো। এহসানের রাসেলের রক্তাক্ত দেহের উপর থেকে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হঠাৎ করে ক্ষিপ্র পশুর মতো কুড়াল চালাতে শুরু করলো। 1 2 3 প্রতিটি কোপে রাসেলের দেহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মগজ ছিটকে পড়লো মাটিতে, কলিজা পড়ে রইল আলাদা এক পাশে, শরীরের রক ছিঁড়ে ফেলে গেছে। এহসান কুড়াল চালিয়ে যাচ্ছে বারবার, যতক্ষণ না শরীরটা একদম ক্ষুদ্র মাংসের টুকরো হয়ে যায়। ততক্ষণ যখন আর কিছু কাটার নেই, তখনই সে নিঃশ্বাস ফেলল, কুড়ালটা মাটিতে ফেলে দিল মাটিতে। তারপর নিজের লোকেদের দিকে তাকিয়ে বল, দেখ তো কোনো পানির লাইন আছে কিনা গোসলের জন্য। দৌড়ে গিয়ে দেখে এলো। তাহলে চালা পানির মোটর, শরীরে হারাম রক্ত লেগেছে। একজন পানির লাইন এনে এহসানের সামনে ধরল, অতঃপর পানি সশব্দে গড়িয়ে পড়তে লাগলো। এহসান নিজের শরীর থেকে চাদর খুলে ফেললো, ঠান্ডা পানির দ্বারা তার রক্তমাখা শরীরের উপর ধুয়ে দিচ্ছে সব শান্তি। সে শান্ত হয়ে গেছে, যেন এই রক্ত স্নানই তার পরিত্রাণ। মেহনুর পাথরের মতো দাঁড়িয়েছে, তার মন বুঝতে পারছে না সে ভয় পাচ্ছে নাকি বিস্মিত হচ্ছে। সে এতক্ষণ ধরে দেখছে কিভাবে এই পুরুষ তার সম্মানের জন্য কতটা জীবনকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিল। এতটা ভালোবাসা কিভাবে সম্ভব? এতটা ভয়ঙ্কর হয়ে ওটার কারণ কি? কি এমন আছে তার নিজের মধ্যে যা একজন পুরুষকে জানোয়ার বানিয়ে দিল? সে কিছুই বুঝে উঠতে পারছে না, শুধু দেখছে কিভাবে তার পাপিষ্ঠ পুরুষ রক্ত স্নানের পর এখন প্রশান্তিতে গোসল করছে। মেনু শুধু দেখছে, শুধু মন ভরে দেখছে এহসান কিভাবে শান্তি সহিত গোসল দিচ্ছে। চারপাশে যেন নরকের বিভীষিকা, রক্তের গন্ধ বাতাসে ভারী করে তুলেছে জমিন সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা নিথর দেহগুলোকে, প্রমাণ দিচ্ছে যে এখানে কিছুক্ষণ আগেও এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চলেছে। মেয়েরাজের জ্ঞান ফিরতে সে গোঙানি দিয়ে চোখ খুলো, কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চারপাশে দেখলো, যেন বুঝতে পারছে না সে কোথায়। ধীরে ধীরে তার স্মৃতিতে ফিরে এলো সবকিছু, কি ঘটেছে, কেন ঘটেছে। ঠিক তখনই মেয়েরাজের গলার আওয়াজ শুনে মেহনুর ধ্যান ভাঙলো। এক পলক সে তাকালো নিজের ভাইয়ের দিকে, তারপর চোখ গেল এহসানের দিকে। এহসান ধীরে ধীরে এগিয়ে আসছে, তার দৃষ্টি অগ্নি স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। মেহনুর শিউরে উঠছে, মুহূর্তের মধ্যে এক দৌড়ে গিয়ে এহসানের সামনে দাঁড়িয়ে মেয়েরাজকে আড়াল করে বলে, দয়া করে আমার ভাইজানকে কিছু করবেন না, আমার দোষ, আমি চলে যেতে চেয়েছি, আমি সব করেছি। মেয়েরাজ চারিদিকে তাকিয়ে মুহূর্তেই সব বুঝে গেল এহসান কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। চারপাশে ছড়িয়ে থাকা তরতাজা যুবকের লাশ, রক্তাক্ত জমিন আর রাসেলের শরীরের যা অবশিষ্ট আছে, এই সব কিছু দেখে গা শিউরে উঠল। রাসেলের শরীর লাশ বলে ভুল হবে, কারণ সেটাকে যেন দক্ষ রাঁধুনির মতো টুকরো টুকরো করে ফেলা হয়েছে। কলিজা, ফুসফুস, জিহ্বা সবকিছু ছড়িয়ে ছিটে আছে রক্তমাখা মাটিতে। মেয়েরা চোখ বন্ধ করে নিল, ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। সে জানে এহসান একজন ভয়ঙ্কর নরখাদক, কিন্তু এতটা নিষ্ঠুর এটা তার কল্পনার বাইরে ছিল। মেনুরকে ভাইয়ের হয়ে অনুনয় করতে দেখে এহসানের কপালের রগ ফুলে উঠে। এমনিতেই কি ঘটিয়েছে এর মধ্যে, এমন করছে এই নারী, শুধু নিজেরটাই বুঝে তাতে চেপে পড়ল। মীর জাফরি করেছিস, আবার সেটাই স্বীকার করছিস তো? এহসান আর কিছু বলতে যাবে, কিন্তু নিজেকে সামনে নিল। এতগুলো মানুষের সামনে মেনুর ওর ওপর রাগ প্রকাশ করা মানে তার নারীকে অপমান করা, আর সে মরে গেলেও তার নারীর অপমান সহ্য করবে না। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেয় নিজেকে, তারপর হাত বাড়িয়ে এক ছটকায় মেনুরের বাহু ধরে নিজের বুকের সঙ্গে চেপে ধরে। মেনুর কেঁপে উঠছে, কিন্তু কিচ্ছু বলে না। ভয়ে এহসানের এক হাত বুকের, অন্য হাতে পিঠের ভেজা পাঞ্জাবি আঁকড়ে ধরে, যেন এটাই তার বাঁচার একমাত্র অবলম্বন। এহসান মেরাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গর্জে উঠছে, বলে, আজ তুই বেঁচে গেলি, কারণ তুই আমার নারীর আপনজন, নইলে তোর কলিজাও আমি হাতিয়ে নিতাম। তারপর মেহনুরকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে মেহেরাজকে বলে, মনে রাখিস, এই নারী শুধুই আমার, মৃত্যুর আগ পর্যন্ত সে আমারই থাকবে। এই নারী শুধু আমার, একান্তই আমার। একটু থেমে আবার বলে, আর আল্লাহ ছাড়া যে তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে আসবে, তার কলিজাও আমি ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। তারপর হাসিবের দিকে তাকিয়ে বলল, এই কাপুরুষটাকে নিরাপদে ওর বাড়িতে পৌঁছে দিস,
আর জয়নালের দিকে ফিরে বলল, ভাই জয়নাল, এখানে যা যা হয়েছে সব পিনে পরিষ্কার করে ফেলো। দুজনেই সম্মতি জানালো। আচ্ছা ভাইজান।